আজ শোনাব অর্পিতা সরকারের লেখা গল্প লিভ-ইন। অফিসে নিজের কিউবে বসেই কাঁচের মধ্য দিয়ে দেখতে পেল নতুন এমপ্লয়ির মুখটা। স্বর্ণাভ অপলকে তাকিয়ে রইল নিশার দিকে। সেই একই রকম আছে নিশা। ঠোঁটের ফাঁকের হাসিটা ঠিক একই রকম অমলিন। গালের টোলটা দেখার অপেক্ষায় তাকিয়ে রইল স্বর্ণাভ। আগে তো কথায় কথায় হাসত, তাই টোলটা দেখার জন্য অপেক্ষা করতে হতো না। এটাই বোধহয় নিয়ম। যখন সব কিছু খুব সহজে পাওয়া যায় তখন তার দিকে লক্ষ্য থাকে না। কতদিন হলো যেন ওর সাথে নিশার ব্রেকআপ হয়েছে। আঙুল গুনে নয়, প্রতিটা মুহূর্ত মনে আছে স্বর্ণাভর। তাই হিসেব না করেই বলতে পারবে 4 বছর 3 মাস 26 দিন হলো। আবার দেখা হলো নিশার সাথে। নিশা যদিও এখনও দেখেনি স্বর্ণাভকে, কিন্তু ও তো দেখতে পাচ্ছে। স্বর্ণাভর এই কোম্পানিতে প্রায় 2 বছর হলো। এক্সপিরিয়েন্সের জোরেই বড় পোস্ট হোল্ড করছে ও। নিশার আরও সেম ব্যাচ নয় ঠিকই, কিন্তু নিশা তো ওর থেকে মাত্র 1 বছরের জুনিয়র ছিল। তার মানে ও বোধহয় অন্য কোথাও জব করছিল। ধুর, এত প্রশ্ন কেন আসছে একটা ভেঙে যাওয়া সম্পর্ক, গুঁড়িয়ে যাওয়া সম্পর্ককে ঘিরে? শেষ পর্যন্ত নিশাও এসে জয়েন করলো একই কোম্পানিতে। শুধু কোম্পানি নয়, ওর আন্ডারেই জব করবে নিশা। স্বর্ণাভ চোখের সামনে থাকবে ওর কপালে আলগোছে পড়া চুল, ওর গালের টোল, ওর থুতনির তিল। অথচ স্বর্ণাভ সেদিকে ভুলেও তাকাতে পারবে না। কাঁচের মধ্যে দিয়েই দেখার চেষ্টা করলো চুলের ভাঁজে সিঁদুরের রেখা আছে কি না। ঠিক বুঝতে পারল না। আজকাল তো আবার সিঁদুর পরেও না অনেকে। এত বছরের বিচ্ছেদের পর কিভাবে দাঁড়াবে নিশার সামনে? বস সুলভ আচরণ করবে নাকি পুরনো বন্ধু সুলভ? ভাবতে ভাবতে ঘেমে উঠছিল স্বর্ণাভ। আর মাত্র 10 মিনিটের মধ্যেই সামনাসামনি হতে হবে নিশার। স্বর্ণাভর ওপরেই দায়িত্ব পড়েছে নতুন এমপ্লয়িকে তার কাজটা বুঝিয়ে দেওয়ার। তাই হাতে সময় খুবই কম। যা ভাবার ভাবতে হবে খুব তাড়াতাড়ি। এক্সের ব্যবহার ঠিক কেমন হওয়া উচিত? ক্ষোভ, রাগ, বিরক্তি, এগুলো কি থাকা উচিত নিশার প্রতি? কিন্তু এগুলোর একটাও তো ওর নেই। ও তো আজও নিশাকে ঠিক সেরকমই সম্মান করে, ঠিক যেমন ইঞ্জিনিয়ারিং কলেজের সেকেন্ড ইয়ারে করত। তাই চেষ্টা করেও পারল না মুখে কোনো বিরক্তির অনুভূতি ফোটাতে। মে আই কাম ইন স্যার? নীলচে চুড়িদার নিশার পরনে। চুড়িদার নয়, কুর্তি বোধহয়। নিশা ঠিকই বলতো, স্বর্ণাভ পোশাক সম্পর্কে বড্ড আনাড়ি। ল্যাপটপটা সামনে খুলে নিয়ে সেদিকে দৃষ্টি নিবদ্ধ করার চেষ্টা করলো স্বর্ণাভ। একটা মুখোশের বড্ড প্রয়োজন এখন, অন্তত একজন মুখপাত্র যে ওর হয়ে কথা বলতে পারত নিশার সাথে। ওর তো সময়টা থমকে গেছে, ভারী হয়ে গেছে নিঃশ্বাস। অনুভূতিরা ভিড় করে এসে অবশ করে দিচ্ছে স্বর্ণাভর গলার স্বরকে। ল্যাপটপের দিকে তাকিয়েই বলল, প্লিজ কাম ইন। আবার তাকালো নিশা ওর দিকে, ঠিক যেমন তাকিয়েছিল কলেজ ফেস্টের দিন। বলেছিল, তুমি স্মোক করো? নাকটা এমন কুঁচকে রেখেছিল যেন মনে হচ্ছিল স্বর্ণাভর মুখ দিয়ে মারাত্মক দুর্গন্ধ বেরোচ্ছে। স্বর্ণাভ অবাক চোখে তাকিয়ে বলেছিল, আমি স্মোক করি তো তোমার কি? আমি কি বলেছি আমাকে কিস করো? নিশা পল্লবীর দিকে তাকিয়ে বলেছিল, দেখলি বললাম না, ছেলেটাকে দেখতে ভালো হলে কি হবে, গাঁজা খায়। আমি দেখেই বুঝেছিলাম। স্বর্ণাভ অবাক হয়ে তাকিয়েছিল আজব টাইপের মেয়েটার দিকে। এ বোধহয় সিগারেট আর গাঁজার পার্থক্য জানে না। ধোঁয়া মানে এর কাছে সবই এক। স্বর্ণাভ বিরক্ত হয়ে বলেছিল, উল্টো পাল্টা বকছো কেন? তুমি কি পাগল? তোমায় কে বলেছে আমি গাঁজা খাই? নিশা আরেকটু রেগে বলেছিল, ওহো, তাহলে তো আরও ভালো। তার মানে তুমি ড্রাগ নাও, তাই তো? বাবা মা পড়তে পাঠিয়েছে, আর তুমি? স্বর্ণাভ ধৈর্যের শেষ সীমায় দাঁড়িয়ে বলেছিল, পাগল একটা। পিসি টাইপ কথা বলবে না একদম। আমি সিগারেট খাই, তাও 2-1টার বেশি নয়। নিশা গম্ভীরভাবে বলেছিল, চল পল্লবী, একে আমি প্রপোজ করব না। পল্লবী বলে মেয়েটা বলেছিল, তুই তো বললি সেকেন্ড ইয়ারের ওই ছেলেটাকে নাকি তোর প্রথম থেকেই ভালো লেগেছিল। কত খোঁজ খবর নিচ্ছিলি এর ওর কাছ থেকে। তারপর তুই তো বললি ফেস্টের দিন প্রপোজ করবি।
যদি এনগেজড হয় তো ওর লাভারকে সুপারি দিয়ে খুন করিয়ে তুই স্বর্ণাভকে ভালোবাসবি। এখন বলছিস প্রপোজ করবি না? নিশা বলল, তুই বুঝতে পারছিস না, এ আজ 2টো সিগারেট খায়, কাল 4টে খাবে, পরশু চেন স্মোকার হবে। বেশি দিন লাস্টিং করবে না বস। একবার ভেবে দেখ, বুড়ো বয়সে একটা বাড়িতে আমি একদম একা। সন্ধেবেলা লোডশেডিং হলে ভূতের ভয়ে আমি একা। তাছাড়া রেগে গেলে ঝগড়া করারও লোক থাকবে না। তাই একে ভালো লাগলেও আমি নিরুপায় রে পল্লবী। স্বর্ণাভ হাসবে না রাখবে বুঝতে না পেরে হেসেই ফেলেছিল। মেয়েটাও স্বর্ণাভর হাসি দেখে হেসেছিল। তখনই ওর ডান গালের টোলের ভাঁজে আটকে গিয়েছিল স্বর্ণাভর অগোছালো মনটা। নিশা বলেছিল, বেস্ট অফ লাক। আশা করি তোমার একজন ভালো প্রেমিকা জুটবে। কিন্তু আমাকে মাফ করো, আমি তোমাকে প্রপোজ করতে পারলাম না। স্বর্ণাভ হাসছিল, তখনও হাসছিল। নিশার কথা বলার ভঙ্গিমায় খুঁজে পাচ্ছিল পাগলামি করার সরলতা। তাই আচমকা বলে বসেছিল, প্রপোজ যখন করতে এসেছো তখন সেটা না করে তো তুমি যেতে পারবে না। নিশা নাক ফুলিয়ে ঠোঁট বেঁকিয়ে বলেছিল, র্যাগিং নাকি? স্বর্ণাভ হালকা চালে বলেছিল, ইঞ্জিনিয়ারিং কলেজে এসব একটু চলে। নিশা নিজের কপালের উপরে পড়ে থাকা অবাধ্য চুলের গোছাকে শাসন করে বলেছিল, কিন্তু স্মোকিং? যদি বলি ছেড়ে দিলাম? স্বর্ণাভ চোখের তারায় মায়াবী আবেশ। আবার গালে টোল ফেলে হেসেছিল নিশা। দাঁত দিয়ে নখ কেটে বলেছিল, সত্যি? স্বর্ণাভ আলতো করে বলেছিল, অন্য একজনের হাসিতে অনেকটা নেশা ধরালো যে। অগত্যা, আগের নেশাকে ত্যাগ করলাম। বড় বড় চোখ করে নিশা বলেছিল, যদি আবার অন্য কিছুতে বেশি নেশা ধরে তাহলে কি আগেরটা অস্বীকার করবে? স্বর্ণাভ সিলভার ঘড়ির দিকে আঙুল দেখিয়ে বলেছিল, সময়ই বলবে সব কিছু। আচমকা নিশা বলেছিল, ক্লাস 8-এ ইংলিশ ম্যামের উপর ক্রাশ, আর ক্লাস 10-এ পাশের বাড়ির অপর্ণাদির উপরে ক্রাশ ছাড়া আর কিছু তোমার নেই তো? মানে কোনো গোপন প্রেমিকা যাকে সাহস করে বলতে পারোনি, অথচ রোজ রাতে সে স্বপ্নে আসে, এমন কেউ? স্বর্ণাভ এমনিতেই চমকে গিয়েছিল। ওর উপরে মেয়েটা যথেষ্ট হোমওয়ার্ক করেছে। ওর ছোটোখাটো ঘটনা কোথা থেকে জেনেছে সেটা জানতে চাওয়া বড্ড বোকামি। চারিদিকে বন্ধুরূপী বদমাশের তো অভাব নেই। কেউ দিয়েছে স্বর্ণাভর ফুল বায়োডাটা ফাঁস করে। তাই ওদিকে না তাকিয়ে সামনের দিকে এগোনোই বাঞ্ছনীয়। হালকা হেসে স্বর্ণাভ বলেছিল, আপাতত সিঙ্গেল আছে। নিশা নিজের গোলাপি ঠোঁটটা কামড়ে ধরে তাকিয়েছিল স্বর্ণাভর দিকে। ওই চাউনিটা কিছুতেই ভুলতে পারে না স্বর্ণাভ। আজও কি সেইভাবেই তাকালো নিশা? নাকি ওর চোখে আজ ঘৃণা রয়েছে, অথবা অনাসক্ত দৃষ্টিতে বিদ্ধ করতে চাইছে স্বর্ণাভকে? নিশার দিকে এক পলক তাকিয়েই চোখ নামিয়ে নিয়েছে স্বর্ণাভ। টেবিলের উপর একটা ফাইল রেখে খুব মার্জিত গলায় নিশা বলল, স্যার প্লিজ হেল্প মি। এতটা নিরুদ্বেগ কী করে আছে নিশা? বছর 4 হয়তো পেরিয়ে গেছে। না হয় সময়টা অনেকটা, কিন্তু তাই বলে এতটা স্থির আছে ওকে সামনে দেখেও? একবারের জন্যও জিজ্ঞাসা করলো না, স্বর্ণাভ কেমন আছো? ওর কি উচিত নিশা কেমন আছে সেটা জানতে চাওয়া? নাকি চিনতে চাইছে না? যে চাইছে না পূর্ব পরিচয়ের পাতাটা ওল্টাতে, তাকে অপরিচিত রেখে দেওয়াই উচিত। জোর করে নিজের সাথে যুদ্ধ করে অসার ঠোঁট দুটোকে কোনো মতে ফাঁক করতে পেরেছে স্বর্ণাভ। শান্ত স্বরে বলল, কবে জয়েন করলে? নিশা আলতো করে বলল, মাত্র 3 দিন হলো স্যার। এর আগে আমি অন্য একটি কোম্পানিতে জব করতাম। বিষয়টা সবই জানি। আপনি যদি একটু গাইড করেন তো এই প্রজেক্টে আমি কাজ করতে পারবো। নিশা ওকে আপনি বলেই সম্বোধন করছে। তার মানে কিছুতেই ফিরতে চায় না পুরনো পরিচিতিতে। স্বর্ণাভর বুকের ভিতরের বাতাসটা ভারী হয়ে গেছে। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। শুধু অফিসিয়াল কথাই বলবে নিশা, আর কিছু নয়। বুঝেই স্বর্ণাভ ফাইলটা টেনে নিয়ে ল্যাপটপটা খুলে বোঝাতে শুরু করলো। চোখ চলে যাচ্ছিল থুতনির তিলটার দিকে। একদিন স্বর্ণাভর ঠোঁট ছুঁয়েছিল ওই তিলটা, তাই ওটা ওর বড্ড প্রিয় ছিল। নিশার ব্যবহারে স্বর্ণাভ ভালোই বুঝতে পেরেছে নিশার জীবনে অন্য কেউ আছে। বোধহয় নিশা একটু বেশি খুশি নিজের সংসার নিয়ে, তাই পুরনো সব কিছুকে জাস্ট ঝেড়ে ফেলে দিয়েছে। নিশাকে সবটা বোঝানোর পরে স্বর্ণাভ বলল,
এনি প্রবলেম? নিশা হালকা হেসে বলল, থ্যাংক ইউ স্যার। হাসলে এখনও টোল পড়ে। সেদিকে তাকিয়েছিল স্বর্ণাভ। নিশা উঠে দাঁড়িয়েছে, বেরিয়ে যাবে ওর কিউব থেকে। অসহ্য কষ্টে ছটফট করতে করতে স্বর্ণাভ ওর পজিশন ভুলে, পরিস্থিতি ভুলে, সময়ের ব্যবধানকে বুড়ো আঙুল দেখিয়ে জিজ্ঞেস করে ফেলল, বিয়ে করেছ? পেতেছ তোমার স্বপ্নের সংসার? নিশা ঘাটটা হালকা ঘুরিয়ে বলল, মিস্টার স্বর্ণাভ ব্যানার্জি, এ কি অধঃপতন! তুচ্ছ বিয়ে সংসার নিয়ে প্রশ্ন করছে সে। তার ভাবনার পরিধি তো এত ছোটতে সীমাবদ্ধ নয় বলেই জানতাম। তিনি তো মনে করতেন বিয়ে নামক ঘেরাটোপে নাকি ভালোবাসার মৃত্যু হয়। স্বর্ণাভ অধৈর্য হয়ে বলল, কিন্তু তুমি তো মনে করতে না। তুমি তো সংসার চেয়েছিলে, সন্তান চেয়েছিলে। সেসব পেয়ে এখন খুশি তো? নিশা হাসল ডান গালে টোল ফেলে। দাঁত দিয়ে আঙুলের নখটা কেটে বলল, আমায় দেখে বুঝতে পারা উচিত ছিল। একটা সুখী মুখের প্রতিচ্ছবি দেখতে পাওয়া উচিত ছিল আমার চেহারায়। থুতনি তিলটা দেখে বুকের ভেতরটা হু হু করে উঠল স্বর্ণাভর। ওখানে তার মানে অন্য কারোর অধিকার জন্মেছে। ওই জন্যই ওকে এত বছর পরে দেখেও এতটা স্থির ছিল নিশা। বেরোনোর আগে দরজায় একটা হাত রেখে নিশা বলল, এটা অফিস, তাই আমি আপনার কাছে প্রফেশনাল বিহেভিয়ার আশা করব। কথাটা চাবুকের মতো এসে পড়ল স্বর্ণাভর গালে। ওকে কিছু বলতে সুযোগ না দিয়েই চলে গেল নিশা। ভুল তো কিছু বলেনি নিশা, সত্যিই তো বিয়ে সংসার এসবে আগ্রহী ছিল না স্বর্ণাভ। ওই জন্যই তো ওদের 2 বছরের সম্পর্কটা ভেঙে গিয়েছিল বালির ঘরের মতো। ভালোবাসা ছিল দুজনের মধ্যেই, বিশ্বাস ভরসা সবই ছিল। শুধু স্বর্ণাভর সাথে মতের অমিল ছিল নিশার। স্বর্ণাভ বলেছিল, লিভ ইন করবো আমরা, বিয়ে বন্ধন এসব নয়। বন্ধনে আবদ্ধ হলেই হাঁসফাঁস করবে ভিতরটা, তখনই পালানোর সুযোগ খুঁজবে মনটা। তার থেকে উন্মুক্ত থাকুক নিয়মকানুন, তাহলেই টিকবে ভালোবাসা। তোমার ওসব রং মেলানো পর্দা, রান্নাঘরে ঘিয়ের গন্ধ, ভাসে রজনীগন্ধা সুবাস তখন ফিকে লাগবে, যখন সংসার তোমায় বেঁধে ফেলবে। স্বর্ণাভর কথার উত্তরে বেশ কিছুক্ষণ চুপ করে বসেছিল নিশা। সূর্য ততক্ষণে ধীরে ধীরে গঙ্গার জলে বিদায়বেলা ছায়া ফেলেছে। জলের রং কমলা হয়ে উঠেছে, কিন্তু তাতে লেগেছিল বিচ্ছেদের সুর। আচমকা কুর্তির পিছনটা ঝেড়ে নিয়ে উঠে দাঁড়িয়েছিল নিশা। বলেছিল, চলো। অপ্রস্তুত স্বর্ণাভ ওর হাতটা টেনে ধরে বলেছিল, কি হলো, কোথায় যাবে? নিশা বলেছিল, না স্বর্ণাভ, আমি লিভিনে বিশ্বাসী নই। আমি বাঙালি মতে বিয়ে করে সংসার চাই, মা হতে চাই। এগুলো আমার স্বপ্ন, খুব যত্নে লালিত স্বপ্ন। তুমি ভাবতেই পারো আমার আধুনিক মুখোশের আড়ালে একটা সনাতনী নারী লুকিয়ে আছে। হ্যাঁ, সেটাই ঠিক। তাই আমার মনে হয় আমাদের সম্পর্কটা দীর্ঘায়িত করার কোনো দরকার নেই। স্বর্ণাভ কাতস্বরে বলেছিল, আমি ভালোবাসি তোমায় নিশা, বিশ্বাস করো, ভালোবাসি। নিশা খুব শান্ত গলায় বলেছিল, জানি তো বাসো, কখনো তো অস্বীকার করিনি। তোমার ভালোবাসা নিয়ে কোনো প্রশ্ন করিনি, কিন্তু আমার দেখা স্বপ্নটাকে আমি অস্বীকার করব কি করে? তাছাড়া আমার বাবাও স্বপ্ন দেখে, মেয়ের বিয়েতে সানাই বাজবে, নহবত বসবে, ফুলের গন্ধে ভরে উঠবে বাড়ি। তাই বাবা মাকে অস্বীকার করে আমি সারাটা জীবন লিভিন করতে পারবো না স্বর্ণাভ। স্বর্ণাভ আপ্রাণ চেষ্টা করে বলেছিল, পারবে আমায় ছেড়ে থাকতে? কষ্ট হবে না? মিস করবে না আমাকে? আমার আদরগুলোকে ছেড়ে থাকতে পারবে? নিশা হিমশীতল গলায় বলেছিল, তোমায় ভালোবাসার সময় যদি জানতাম বিয়েতে তোমার অ্যালার্জি, তাহলে গত 2 বছর ধরে এই অভ্যাসগুলোকে বাড়তেই দিতাম না। তবে তুমি চিন্তা করো না স্বর্ণাভ, মেয়েরা সব পারে। পাগলের মতো ভালোবাসতে যেমন পারে, তেমনি ভুলতেও পারে। নিশার চোখ দুটো লাল হয়ে গিয়েছিল। বহু কষ্টে চেপে রেখেছিল নোনতা জলের ধারাকে। ছোট্ট করে বলেছিল, ভালো থেকো স্বর্ণাভ। ফাইনাল ইয়ারের এক্সামের আগেই ঘটেছিল ওদের ঐতিহাসিক ব্রেকআপ। কলেজের সবাই তাই বলতো, দুজনেই দুজনকে ভালোবাসে, অথচ ব্রেকআপ। নিশা গুটিয়ে নিয়েছিল নিজেকে, এমনভাবে গুটিয়ে নিজের চারপাশে কঠিন গণ্ডিটা এঁকেছিল যে কলেজ ক্যাম্পাসের পাশ দিয়ে হেঁটে গেলেও স্বর্ণাভ আর কোনো দিন ডাকতে পারেনি নিশা বলে। কলেজের ক্যাম্পাসিংয়ে অফার পেয়ে চাকরিতে জয়েন করেছিল স্বর্ণাভ।
দূরত্ব আরও বেড়েছিল নিশার সাথে। দেখা হওয়া বন্ধ হয়ে গিয়েছিল, চোখের দেখাটাও দেখতে পেত না। ফোন করলেও রিসিভ করতো না নিশা। কতবার মনে হয়েছে ছুটে গিয়ে নিশার থুতনি তিলে ঠোঁটটা রেখে ফিসফিস করে বলতে, বেশ আমি রাজি, চলো তোমার নীল সবুজ পর্দার আড়ালে নাইট ল্যাম্পের হালকা আলোয় পাতবো আমাদের সংসার, 10টা 5টা চাকরি, তারপরে আমাদের খুনসুটি। কিন্তু কিছুতেই নিজের জেদ ছেড়ে যেতে পারিনি। মনের সাথে লড়াইয়ে ভালোবাসা কিছুতেই জিততে পারেনি। জয়ের মুকুট পরে ইগো জিতে গিয়েছিল। তাই নিশা একটু একটু করে স্মৃতির অতলে তলিয়ে যেতে শুরু করেছিল। পড়াশোনার, জবের টেনশন সব মিলিয়ে জীবন ছুটছিল। নিশার সাথে কাটানো সময়গুলো মাঝে মাঝে হাতছানি দিয়ে পিছনে ডাকার চেষ্টা করত। কিন্তু জেদ স্বর্ণাভরও কিছু কম ছিল না। নিশা যদি ওকে ভুলে থাকতে পারে, তাহলে ও কেন পারবে না? কেন নিশা নিজের জেদ নিয়েই থেকে গেল? ব্যস্ত ছিল নিজের জগৎ নিয়ে। কাজের প্রেশার, বই পড়া, গান শোনা আর ক্লাবে আড্ডা, বেশ কাটছিল সময়। মাঝরাতে কখনো হয়তো ঘুম ভেঙে গেলে নিশার মুখটা ভেসে উঠত নিশার চোখে শেষ দিন দেখা, হারিয়ে ফেলার কষ্টটা। নিজেকে অনেকবার দোষারোপ করেছে স্বর্ণাভ। আর একবার ভাবা উচিত ছিল নিশা আর ওর সম্পর্কটাকে নিয়ে। ওভাবে শেষ করাটা বোধহয় ঠিক হয়নি। ওই যে নিশার কষ্ট কষ্ট মুখটা দেখতো কল্পনায়, ওটা তবু ভালো ছিল। কিন্তু আজকের নিশাকে দেখার পর থেকেই কেন বারবার মনে হচ্ছে নিশা ওকে ঠকিয়েছে, ভীষণভাবে ঠকিয়েছে। হ্যাঁ, ও হয়তো বিয়ে করে সংসার করতে চায়নি, কিন্তু লিভ ইন তো চেয়েছিল। এভাবে দূরে চলে যেতে তো ও চায়নি। কিন্তু নিশা কি করেছে? ওকে ছেড়ে অন্য একজনকে অবলীলায় বিয়ে করে নিয়েছে। নিশ্চিন্তে অন্যের বাহুলগ্না হয়ে জীবন কাটাচ্ছে। বিয়ে করার আগে তো একবার যোগাযোগ করতেই পারতো স্বর্ণাভর সাথে। বলা তো যায় না, তখন হয়তো রাজি হতো স্বর্ণাভ। কিন্তু ও কী করলো? ভালোবেসে হাত ছেড়ে দিয়ে চলে গেল। স্বার্থপর হয়ে গেছে নিশা, বড্ড স্বার্থপর। একবারের জন্যও জিজ্ঞাসা করলো না, স্বর্ণাভ কেমন আছো? কাঁচের দরজার ফাঁক দিয়ে স্বর্ণাভ দেখল ফোনে কারোর সাথে হেসে হেসে কথা বলছে নিশা। প্রত্যেক হাসিতে স্বর্ণাভর বুকের ভেতরটা তোলপাড় করছে। মনে হচ্ছে নিশার হাজব্যান্ডকে খুন করে দিয়ে নিশাকে নিয়ে আসে নিজের কাছে। নিশার এই সুখী সুখী আদুরে মুখটা দেখে রাগে ফেটে পড়তে ইচ্ছে করছে। যাকে বিয়ে করে এত হাসি, সে কি জানে নিশার কী কী পছন্দ? সে কি জানে অন্য মেয়েদের মতো নিশা ফুচকাতে বেশি ঝাল খেতে পারে না? নিশা কাঁদলে ও চোখ দিয়ে জল বেরোয় না, চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে যায়। জানে সেই স্বামী নামক জীবটা? কতটা চেনে সে নিশাকে? স্বর্ণাভর চেয়েও বেশি? অসম্ভব, স্বর্ণাভর চেয়ে বেশি কেউ নিশাকে চিনতে পারে না। সে নিশা এখন যতই অন্য কারোর বউ হোক না কেন। ফোনে মনে হয় ওর বর খবর নিচ্ছে। নতুন অফিসে কোনো প্রবলেম হচ্ছে কি না জানতে চাইছে হয়তো। পেপার ওয়েটটা টেবিলে ঘুরিয়ে নিয়ে স্বর্ণাভ ভাবল, ও নিশার বস, নিশাকে বেশিক্ষণ খাটানোর অধিকার ওর আছে। বাড়ি ফিরে বরের সাথে বেশিক্ষণ কাটালে তো প্রজেক্টের উন্নতি হবে না, তাই অফিসেই বেশিক্ষণ থাকতে হবে ওকে। বুকের বাম দিকে হালকা জ্বালা অনুভব করছে স্বর্ণাভ। নিশার কোনো কিছুতেই আর কোনো অধিকার নেই স্বর্ণাভর। নিশার একটা আঙুল ছোঁয়ারও অধিকার নেই ওর। এটা ভাবলেই অসহায় লাগছে স্বর্ণাভর। লাঞ্চ ব্রেকে দুজনে দুটো টেবিলে বসে লাঞ্চ করছে। মাঝের দূরত্ব মাত্র কয়েক হাত, তবুও স্বর্ণাভ কিছুই বলতে পারল না। নিশা ওরই এক কলিগের সাথে কথা বলতে বলতে লাঞ্চ সারল, ঘুরেও তাকালো না ওর দিকে। না হয় বিয়ে করে সংসার করেছে, না হয় ব্রেকআপ হয়ে গিয়েছিল ওর সাথে, তাই বলে পুরনো বন্ধুর সাথে একটা শব্দও কি খরচ করতে নেই? বারবার চোখটা চলে যাচ্ছে নিশার দিকে। অদ্ভুতভাবে দেখল নিশা একবারের জন্যও তাকালো না স্বর্ণাভর দিকে। ইগনোর শব্দের অর্থটা জানতো স্বর্ণাভ, কিন্তু সেটা যে প্র্যাকটিক্যালে এতটা কষ্টদায়ক সেটা এই প্রথম অনুভব করল। প্রায় সপ্তাহখানেক হয়ে গেল নিশা জয়েন করেছে অফিসে। ওর পোশাকের রং বদলেছে, কখনো লাল, কখনো পিকক গ্রিন, কখনো বা আকাশ নীল কুর্তি শাড়িতে নিজেকে সাজিয়েছে নিশা। কিন্তু স্বর্ণাভর প্রতি মনোভাবের কোনো পরিবর্তন নেই। ওদের সম্পর্কের রংটা ধূসর হয়েই রয়ে গেল। স্বর্ণাভ অফিস থেকে ফেরার পরে মা হঠাৎ জিজ্ঞেস করল, হ্যাঁ রে, সেই তোদের সাথে কলেজে পড়তো নিশা নামের মেয়েটা এখন কি করছে? জব করছে
না বিয়ে করে সংসার? অবাক হয়ে তাকালো স্বর্ণাভ। মা নিশাকে একবারই দেখেছিল, একবারই নিশা ওর বাড়িতে এসেছিল। স্বর্ণাভর তখন ভীষণ শরীর খারাপ হয়েছিল, বেশ কিছুদিন বাড়ি থেকে বেরোতে পারিনি। তখনই স্বর্ণাভর বারণ না শুনে নিশা এসেছিল ওকে দেখতে। মায়ের সাথে বেশ কিছুক্ষণ গল্পও করেছিল, কিন্তু এতদিন পরে মা হঠাৎ ওর নাম বলবে এটা কল্পনা করতে পারেনি ও। বিয়ের কথা উঠতে স্বর্ণাভ যখন এড়িয়ে গিয়েছিল তখন একবার মা জিজ্ঞেস করেছিল, কাউকে যদি পছন্দ করিস তাহলে আমাদের আপত্তি নেই। স্বর্ণাভ বলেছিল, মা আমার বিয়েতে আপত্তি। ঝগড়াঝাঁটির পরে মা একেবারে নির্লিপ্ত হয়ে গিয়েছিল ওর বিয়ের ব্যাপারে। আজ হঠাৎ নিশার কথা জানতে চাওয়ায় বেশ অবাক হয়েছে স্বর্ণাভ। সামলে নিয়ে বলল, ও এখন আমাদের অফিসের এমপ্লয়ি, কয়েকদিন হলো জয়েন করেছে। মা আরও উৎসাহে বলল, তাই নাকি? তার মানে আমাদের মতো অল্প বয়সে বিয়ে করে নিজের জীবনটা শেষ করেনি যা হোক। স্বর্ণাভ একটু বিরক্ত হয়েই বলল, না মা, সে বিয়েও করেছে, আবার জবও করছে। বড্ড গোছানো মেয়ে কি না, কোনো কিছুতেই ফাঁকি দেয়নি সে। মা একমুখ হেসে বলল, বাহ, তা একদিন নিয়ে আসিস না, কি সুন্দর কথা বলে মেয়েটা, মিষ্টি করে হাসে। হ্যাঁ রে, এখনও তেমনই আছে? স্বর্ণাভর রাগে ব্রহ্মতালু পর্যন্ত জ্বলে গেল। হ্যাঁ মা, এখনও তেমনই আছে, গালে টোল ফেলে মিষ্টি করেই হাসে। কিন্তু তোমার হঠাৎ তার জন্য এত মন খারাপের কারণটা বুঝলাম না। মা খাবার সার্ভ করতে করতে বলল, আগ্রহ নয়, তোর বন্ধু রাজেনের বিয়ের কার্ড এসেছে কুরিয়ারে, তাই তোর বন্ধুদের কথা মনে পড়লো আর কি। স্বর্ণাভ আর চোখে তাকালো মায়ের দিকে। একটু বোধহয় বেশি রিয়্যাক্ট করে ফেলেছে ও। আসলে যবে থেকে নিশাকে আবার দেখেছে তবে থেকেই নিজের সব কিছু ওলটপালট হয়ে গেছে। ঘুরে ফিরে ওদের হারিয়ে যাওয়া সম্পর্কের কথাটাই মনে পড়ে যাচ্ছে বারবার। কেন তখন নিশার কথাই রাজি হলো না? কেন লিভিনের ভূত চাপলো ওর মাথায়, তাই নিশাকে হারালো চিরতরে? না, এভাবে চলবে না। ওকে অন্য কোথাও জব খুঁজতে হবে। একই কোম্পানির একই ফ্লোরে 10 ঘন্টা নিশাকে দেখতে পাওয়ার পরেও কাছে না পাওয়ার কষ্টটা ওকে শেষ করে দেবে। অফিসে ঢুকেই নিশাকে ডাকলো নিজের কিউবে। সাদার উপরে গোলাপি ছাপ একটা পিওর সিল্ক পরে ঢুকলো নিশা। স্বর্ণাভ গম্ভীর স্বরে বলল, অফিসটা কাজের জায়গা, তাই এখানে বসে হাবির সাথে ফোনে গল্প না করে কাজের দিকে মন দিলেই ভালো। নিশা ঠোঁটটা বেঁকিয়ে হালকা হেসে বলল, একটু ভুল হলো স্যার, আপনি আমার কাজের রিপোর্ট দেখবেন মাসের শেষে। আমার পার্সোনাল বিষয়ে ইন্টারফেয়ার করার কোনো অধিকার আপনার নেই। প্রায় চিৎকার করে স্বর্ণাভ বলল, 100 বার আছে, আমি ছাড়া কেউ তোমাকে এতটা ভালোবাসতে পারে না। কাকে না কাকে একটা বিয়ে করে ফেললেই হয়ে গেল না? সে তোমায় কতটা চেনে? চেনে আমার মতো? জানে তুমি কিস করার সময় চুলের মুঠি ধরে আমার মুখটাকে সামনে নিয়ে আসতে? জানে তোমার কষ্ট হলে তুমি চোখ লাল করে হাসতে থাকো? কি জানে সে তোমাকে, যে তুমি আচমকা তাকে বিয়ে করে বসলে? লিভিন তোমার পছন্দ নয়, তাই বলে যাকে তাকে বিয়ে করবে? নিশা খুব শান্ত গলায় বলল, এটা অফিস, আমি চাই না আমাদের পুরনো সম্পর্কের কথা আর কেউ জানুক। আমি যথেষ্ট হ্যাপি আছি। আপনি যদি এভাবে আচরণ করেন তাহলে কাল আমি হাবিকে নিয়ে এসে আপনাকে অপমান করাতে বাধ্য হব। স্বর্ণাভর চোখে জল, ঠান্ডা গলায় বলল, কত নিষ্ঠুর হয়ে গেছো তুমি নিশা, আমাকে একদম ভুলে গেছো। অথচ কলেজ আমি রেগে গেলে তুমি বলতে, আমার বুকে মাথাটা রাখো, তাহলেই তোমার রাগ কমে যাবে। আর এখন একটা কথাও বলছো না তুমি আমার সাথে। নিশা কঠিন স্বরে বলল, এই সব কথা আমি জাস্ট ভুলে গেছি, তাই দ্বিতীয়বার অভ্যাস করতে চাই না। স্বর্ণাভ ভাঙা গলায় বলল, আমি রিজাইন করব জব থেকে, এভাবে হয় না। আমি ভাবতাম তোমার সাথে একদিন ঠিক দেখা হবে, আবার সব স্বাভাবিক হবে। 4 বছর এমন কিছু সময় তো নয় নিশা, এর মধ্যেই ভুলে গেলে? নিশা বলল, অভ্যাস করতে হয়েছে, দীর্ঘ সাধনা। তোমাকে মনে রেখেও তোমায় ভুলে থাকার সাধনা। তোমাকে সবটা দিয়ে ভালোবেসেও তোমাকে ভুলে থাকার অভ্যাস। নিশা বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ। রেজিগনেশন লেটারটা টাইপ করছিল স্বর্ণাভ। কলেজের দিনগুলো, ওদের একসাথে কাটানো সময়গুলো মনে পড়ে যাচ্ছিল স্বর্ণাভর। নিশা ছেলে মানুষই আবদার,
ওর বায়না, ওর রাগ অভিমানগুলো খুব স্পষ্ট ছিল স্বর্ণাভর কাছে। জীবনে এত ভালো ও কাউকে বাসেনি। তাই দূরে গিয়েও নিশার স্মৃতি ওকে হাতছানি দিয়ে ডাকত। সাড়া দিতে পারেনি, কারণ ইগো নামক বস্তুটি মাঝে বসে সব শেষ করেছে একটু একটু করে। লেটারটা টাইপ হয়ে গিয়েছিল, শুধু মেল করার অপেক্ষা। সেই মুহূর্তেই ফোনটা বেজে উঠল। রিসিভ করতেই নিশার স্বর, বাইরের ক্যাফেতে এসো, কথা আছে। স্বর্ণাভ কিছু বলার আগে ফোনটা কেটে দিয়েছে নিশা। সামনে 2 কাপ কফি নিয়ে চুপচাপ বসে আছে দুজনে। নিশার দৃষ্টিতে উদাসীনতা। স্বর্ণাভ আস্তে করে বলল, আমি জব রিজাইন করছি, তুমি নিশ্চিন্তে থাকো। নিশা কেটে কেটে বলল, আমাদের ডিভোর্স হয়ে গেছে স্বর্ণাভ। অনিকেতের সাথে মাত্র 6 মাসের বিবাহিত জীবন ছিল আমার। বাবা দেখে শুনেই বিয়ে দিয়েছিল। অনিকেতও ভালো জব করে, স্বভাব চরিত্রও ভালো, কিন্তু পারিনি। দোষটা আমার স্বর্ণাভ। আমার দম বন্ধ লাগছিল। মনে হচ্ছিল সম্পর্কটা বড্ড লোক দেখানো। জোরে হাসতে পারি না, ঝগড়া করতে পারি না। আবদার নয়, বড় মেকানিক্যাল ছিল। 6 মাস পরে আমরা দুজনেই সিদ্ধান্ত নিলাম ডিভোর্স দরকার। এটাকে বিয়ে বলে ঠিকই, কিন্তু সংসার নয়। তুমি বোধহয় ঠিকই বলতে। বিয়ে বা লিভ-ইনটা বড় কথা নয়, মনের টানটাই আসল। স্বর্ণাভ একটা হাত দিয়ে চেপে ধরল নিশার হাতটা। আস্তে আস্তে বলল, জানি তো, আমি ছাড়া কেউ চেনে না তোমায়। তোমার প্রতিটা রক্তবিন্দুর ঘনত্ব একমাত্র আমি মাপতে পারি। নিশা হাতটা না ছাড়িয়ে বলল, তাই বুঝি? মালবিকা তো লিভ-ইনে রাজি ছিল, তাহলে সম্পর্কটা ভাঙল কেন তোমাদের? স্বর্ণাভ হাঁ করে তাকিয়ে বলল, তুমি এটাও জানো মালবিকা আমায় ভালোবাসেনি নিশা? হঠাৎ করে এসে বলেছিল ওর নাকি আমায় ভালো লাগে, তাই লিভ-ইন করতে চায়। ও পার্টনার খুঁজছে। না নিশা, এভাবে ভালোবাসাহীন সম্পর্কের লাইফ পার্টনার আমি হতে পারতাম না। নিশা বলল, চেপে যাচ্ছ? 2 সপ্তাহ ছিলে তো একসঙ্গে, কি হলো? তোমার রাগের বহর দেখে পালালো বুঝি মালবিকা? নাকি তোমার মোজার গন্ধ সহ্য করতে না পেরে? কোনটা? স্বর্ণাভ চমকে উঠে বলল, মালবিকা বলেছিল আমার মতো বোরিং পাবলিক নাকি ও দুনিয়ায় দেখেনি। স্বর্ণাভ নিশার হাতটা চেপে ধরে বলল, আগে বলো, এসব খবর তোমায় কে সাপ্লাই করে? বলতে বলতেই নিশার ফোনটা বেজে উঠল। সুচেতনা আন্টি কলিং। স্বর্ণাভ চমকে গিয়ে ফোনটা স্পিকার করতেই ওর মায়ের গলা শুনতে পেল। হ্যালো শোন, যদি তোর ডিভোর্স নিয়ে স্বর্ণ কিছু বলে, তাহলে তুইও মালবিকার সাথে 2 সপ্তাহ থাকার গল্পটা শুনিয়ে দিবি নিশা। কিছুতেই ছাড়বি না। ছেলেরা সবসময় নিজেদের খেয়াল খুশি মতো ভালোবাসবে, আবার বিয়ে করবে না। একদম ছাড়বি না। কী রে, কথা বলছিস না কেন? বলেছি না, কাঁদবি না। ওই বাঁদর ছেলেকে জব্দ তুই করতে পারবি নিশা, মনে জোর রাখ। নিশা বলল, হ্যাঁ আন্টি, আমি সব বলবো, তোমাকে রাতে জানাচ্ছি। স্বর্ণাভ ঠোঁটে হাসি। মায়ের সাথে কবে থেকে ভাব হলো তোমার? নিশা বলল, যেদিন তুমি ছেড়ে চলে গেলে সেদিন থেকেই আন্টি আমার পাশে আছে। আমার বিয়েতেও এসেছিল আন্টি। সেদিন বলেছিল, তোকে নিজের বাড়িতে নিয়ে যেতে পারলাম না বলে ক্ষমা করিস। রোজ অফিসে আসার পরে আন্টি ফোন করে খবর নিত। আজ কি হলো? স্বর্ণাভ আলতো করে বলল, আজ কি হলো বলবে? স্বর্ণাভর চোখটা নিশার থুতনির তিলে স্থির হয়ে গেছে। ওর মনটা ওই ছোট্ট বিন্দুতেই আটকে গিয়েছিল সেই কবে থেকে। অকারণে এদিক ওদিক ছুটতে গিয়ে হোঁচট খেয়েছে বারবার। নিশা বলল, বলবো আবার সঠিক পথটা দেখতে পেয়েছি আমরা। স্বর্ণাভ বলল, এবারে কিন্তু আমি বিয়েতে রাজি। নিশা ঘাড় নেড়ে বলল, না, লিভ-ইনে আমার আপত্তি নেই, কিন্তু নিশা, মা বিয়েতে খুশি হবে। স্বর্ণাভ, আমার বাবা বলছিল তোর সুখেই আমাদের সুখ, সে তুই বিয়ে না করে লিভ-ইনও করতে পারিস। নিশা বলল, আন্টি জানতে চাইলে কি বলবো? স্বর্ণাভ বলল, তোমার আন্টিকে ডেট ফাইনাল করতে বলো। বলো তার ছেলে বুঝেছে সম্পর্কের গোড়ায় বসে আছে ভালোবাসা নামক শব্দটা, তাই সে বিয়েতে রাজি। নিশা আবার তাকালো স্বর্ণাভর দিকে। সেই চাওনি, যেটা এতদিন ভীষণ মিস করেছে স্বর্ণাভ। ঘুমের ঘোরেও খুঁজে বেরিয়েছে এই চোখ দুটোকে। শুধু উদ্ভ্রান্তের মতো খুঁজে বেরিয়েছে, কিন্তু সঠিক লক্ষ্যে পৌঁছতে পারেনি। পথ এঁকে বেঁকে গেছে বলেই দেরি হয়ে গেল অনেকটা। স্বর্ণাভ বলল, নিশা, একটা কথা বলবে?
অনিকেতকে ভালোবেসেছিলে কোনো দিন? নিশা বলল, চেষ্টা করেছিলাম, পারিনি। বুঝতে পেরেছিলাম ভালোবাসাটা চেষ্টা করে হয় না। মনকে বাধ্য করা যায় না স্বর্ণাভ, মন চলে নিজের গতিবেগে। স্বর্ণাভ বলল, আমাকে ভুলতে পেরেছিলে? নিশা বলল, চেষ্টা করেছিলাম, দেখলাম ভোলা অত সহজ নয়। স্বর্ণাভর হাতের মুঠোর মধ্যে তিত্তির করে কাঁপছে নিশার হাতটা। এতদিনে চেনা স্পর্শ পেয়ে শিরা উপশিরাও নিশ্চিন্তে তাদের অনুভূতি প্রকাশ করছে। নিশা ফিসফিস করে বলল, ভালোবাসি আজও। স্বর্ণাভ নিশার থুতনির তিলটাকে আঙুল দিয়ে ছুঁয়ে বলল, চলো শুরু করি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং হাইপ করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।